গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। আজকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিকের পরাজয়। তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 15ই অক্টোবর 1947 সালে আর মৃত্যুবরণ করেন 18ই জুলাই 2010 সালে। তিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং সম্পাদক। তিনি কিংবদন্তিতুল্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন। তিনি রহড়ার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে তার পড়াশোনা শেষ করেছেন। তিনি মৌলানা আজাদ কলেজ থেকে ইংরাজিতে বিএতে অনার্স পাস করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করতেন এবং তথ্য ও সাংস্কৃতিক বিষয় বিভাগে পরিচালক হন। তার শৈশব অতিবাহিত হয় বনগাঁ মহকুমার পৈতৃক গ্রাম ব্যারাকপুরে। তারাদাস বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাস লিখেছেন, যেমন কাল নিরবধি, সপ্তর্ষির আলো, কক্ষপথ ইত্যাদি। তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত অপরাজিতের সিকুয়েল ছিল। তারাদাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিক, যা ছিল এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প। তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস। এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বইয়ে, তারানাথ তান্ত্রিক এবং অলাত চক্র। তিনি আরণ্যক উপন্যাসটি সম্পাদনাও করেছিলেন। 2008 সালে তারাদাস উদ্বোধন পত্রিকার জন্য পিতানহসি নামে একটি জীবনীমূলক সিরিজে বিভূতিভূষণের জীবনের কথা লিখতে শুরু করেছিলেন। তবে 2010 সালে তার অকাল মৃত্যুর কারণে এটি সম্পূর্ণ করতে পারেননি। আজকের গল্প তারানাথ তান্ত্রিকের পরাজয়। প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক, রামরাম বাবু, ঘনরাম, কৃষ্ণরাম, শিবরাম, বলরাম ও শ্রীপদ। গন্তব্য স্টেশন গপ্পপুর, পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরোলাম তখন দিনের আলো নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ। সেবার বৃষ্টি হয়েছিল খুব। মাঠে ঘাটে জল থই থই করছে। পথ পেছল। সারাদিন জল হয়ে সব একটু খান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ। ঠান্ডা শিরশিরে বাতাস দিচ্ছে পূব দিক থেকে। গাঁয়ের মাতব্বর যতীন ঘোষাল ডেকে বলল, তাড়াতাড়ি পা চালাও এসব, জল তো আবার এলো বলে। গাঁয়ের ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে করে তাদের রেহাই দিচ্ছে। চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন। ধনোপার্জনের ব্যাপারে রামরামের কোনো নীতির আমের সব চেষেদের ব্যবসার চোর টাকা করেছিলেন। রামরাম মারা গেলেও তার হৃতকদের স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো কারণ ঘটল না। ঘনরাম এবং কৃষ্ণরাম বৈশ্বিক ব্যাপারে উপযুক্ত ছেলে। পিতৃ ব্যবসায় সমান তেজে বজায় থাকবে। রামরাম চৌধুরীর হঠাৎ মারা গেলেন। 74 বছর বয়সে হয়েছিল বটে, কিন্তু দিব্য স্বাস্থ্য। সপ্তাহে 2-3 দিন পাঁঠায় মুড়ো খান। 1.5 সের দুধ জাল দিয়ে 8 সের করে সকালের জল খাবার। একটা গোটা ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পর 20টা বড় মাপের ল্যাংড়া আম তো কোনো ব্যাপারই ছিল না। জীবনে একটা ছোঁয়া ঢেকুরও তোলেননি।
এই রকম মানুষ রাম রাম 3-4 দিন আগে খেতে বসে কয়েক গ্লাস মুখ তুলে তারপর খাওয়া থামিয়ে কেমন ভাবে যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা ঘনরামের স্ত্রী পাশে বসে পাখা নেড়ে হাওয়া করছিলেন। শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজন বিলাসী বদমেজাজি লোক, কি ত্রুটি হলো কে জানে। নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া, সর্ষে বেগুন, পোস্তর বড়া এসব করেছেন। রান্না খারাপ হলে সারাদিন এর জের চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞাসা করলেন, রান্না কি ভালো হয়নি? উত্তর না দিয়ে রাম রাম গেলাসে জল দিয়ে পাতের ওপরেই হাত ধুয়ে ফেলে। শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন, ঘনা আর কেষ্টকে আমার ঘরে আসতে বল। এসব ঘটনা আজই সকাল থেকে ঘনরাম আর কৃষ্ণরামের মুখে শুনেছি। ঘনরাম খিড়কির পুকুরে ছিপ ফেলে বসেছিলেন। কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনের মোকদ্দমার সাক্ষীদের তালিম দিচ্ছিলেন। বাপের তলব আদালতের সামনে চেয়েও ভয়ানক দুই ছেলে ধর্মর করে উঠে ভেতর বাড়িতে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসেন না রাম রাম। দু ছেলে গিয়ে দেখলেন বাবা বিছানায় শুয়ে। ঘনরাম বললেন, কি হয়েছে বাবা? এখানে বসো, বসো দুজনে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? একটু চুপ করে থেকে রাম রাম বললেন, আমার যেখানে যে যা আছে তোরা বুঝে নে। আমার আর বেশি সময় বাকি নেই। অবাক হয়ে কৃষ্ণরাম বললেন, সে আবার কি? শরীর কি অসুস্থ বলে মনে হচ্ছে? বলো তো কালীপতি কবিরাজকে একটা খবর দিই। থাম, কবিরাজ ডাকবার ব্যাপার নয়। আমি টের পেয়েছি আমার ডাক এসেছে। দুপুরবেলা খেতে বসে আমার মুখের ভাত তেতো লাগলো। ভাত তেতো লাগলো? তাতে কি রান্না পুড়ে গেছিল? না, সেরকম তেতো না, এ অন্যরকম তেতো ভাব। মানুষ মরবার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে। তোরা সব বুঝে নে, নিজেদের মধ্যে ঝগড়া করিস না। আমি সব চুল চেরা ভাগ করে দিয়ে গেলাম। উইল রেজিস্ট্রি করা আছে। ওই দোতলার আলমারি খুলে মোটা লম্বা খামটা নিয়ে আয় দেখি। মোটামুটি এই ঘটনা। ছেলেরা বিষয়টাকে অমল দেয়নি। 3 দিন পর আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে কমলা ডাকতে গিয়ে আবিষ্কার করালেন রাম রাম ঘুমের মধ্যেই কখন পরপারে রওনা হয়েছেন। মোল্লাত্তি বলতে কি, লোক দেখানো শোক কিছুটা করতে হলেও রাম রামের মহাতে কেউই খুব একটা ব্যথিত হয়নি। ছেলেরা 50 পার করলেও সম্পত্তির পুরো কারে ফেতে পাচ্ছিলেন না পৌর বয়সের বাপের অধীনে থাকা বড় কষ্টে। পুত্রবধূরার শ্বশুরের বিখ্যাত মেজাজ ও সময় অসময়ে নানান উদ্ভব ফরমাসের খাটা থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। রাত 12টার সময় হয়তো জেলেরা মাছ ধরে ফেরবার পথে সবচেয়ে বড় ইলিশখানা নামিয়ে দিয়ে গেল। তখন খাওয়া দাওয়া শেষ করে
যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। রামরাম ইলিশ হাতে ডাকাডাকি করে দুই পুত্রবধূকে ডেকে তুলতেন। তারা ঘুম জড়িত চোখে ক্লান্ত শরীরে বেরিয়ে এসে বলল, কি বলছেন বাবা? এই দেখো, কানাই জেলে কত বড় মাছ দিয়ে গেছে। রাত্রিরেই রান্না করে খেয়ে না ফেললে এই গরমে পচে যাবে। উনুনে আঁচ দাও দেখি। ছোট বৌমা, মশলা বেটে ফেলো। মাছটা কিছুক্ষণ পড়ে থাক। একেবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না, একটু সময় গেলে স্বাদ হয়। যাও, জ্বালা থেকে পাটনায় বালাম চাল সের দুই বের করে নাও। খোকাদের এখন ডেকে কাজ নেই, রান্না হয়ে গেলে ওরা উঠে খাবে। এখন সময় যায়, উনুন ধরে গেল, মশলা বাটা হয়ে গিয়েছে। দুই বউ গালে হাত দিয়ে বসে আছেন রান্নাঘরে। খড়ম পায়ে টানা বারান্দায় পায়চারি করছেন রামরাম। মাঝে মাঝে এসে মাছটার পেটে আঙুলের চাপ দিয়ে পরীক্ষা করছেন। দুই বউ আশায় আশায় তাকাচ্ছেন শ্বশুরের দিকে। রামরাম মাথা নেড়ে বললেন, আরো একটি বসবে। আবার পায়চারি, আবার অপেক্ষা। রাত 3টেই হয়তো হুকুম হলো রান্না শুরু করবার। কাজেই ঠিক সময়ে গেছেন রামরাম। আরো আগে গেলেও কেউ দুঃখ করত না। দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো, কিন্তু বেলা 9টা থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অবধি। একটু করে থামে, সবাই মিলে বেরুবার উদ্যোগ করি, আবার ঝুপ ঝুপ করে শুরু হয়। যতীন ঘোষাল বলল, আকাশের গতিক তো ভালো না চৌধুরী মশাই, আবার বৃষ্টি আরম্ভ হলে বিপদ। ঘনরাম উত্তর দিলেন, কি আর করা যাবে, গিয়ে তো পৌঁছাই। কৃষ্ণরাম বললেন, সেখানে কোনো ছাউনি টাউনি কিছু নেই, জল এলে মাথা বাঁচানো যাবে তো? যতীন ঘোষাল বললেন, আহা, সে রয়েছে, কিন্তু সেটা তো বড় কথা নয়। আমরা না হয় বৃষ্টিতে না ভিজলাম, কিন্তু জল হলে তো আর দাহ করা যাবে না। সারা রাত বসে থাকলে মৃতদেহ ব্রাশি হয়ে যাবে। বিপদ হলো, একটু পা চালিয়ে এগোন। গ্রামের ধার দিয়েই নদী। শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল দেড়েক গিয়ে তবে। সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে গেল। কেউ কোথাও নেই। কাছে দূরে অপার্থিব স্বর শেয়াল ডাকছে। মেঘ থমকে আছে সারাটা আকাশ ভরে। আমার তখন যদিও 17-18 বছর বয়স, কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধহয় 15-20 বার যাতায়াত হয়ে গিয়েছে। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলে মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো। আজ এখানে যেন একটা খারাপ কিছু ঘটবে, একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাবো। শ্মশান বন্ধুদের জন্য একটা চালা ঘর বাঁধা আছে, তার নিচে মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করার কাঠ কিনতে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির 4 জন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে নিয়ে আসছিল। ঘনরাম আর কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন। যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন। এই ছেলেরা, আর বসে কেন বাবা? চটপট একটা লম্বা গর্ত খুঁড়ে কাঠ সাজিয়ে ফেলো। ভালোই ভালোই কাজটা হয়ে গেলে বাঁচি, আর বিশ্রাম করতে হবে না। দেখছো না আকাশের কি অবস্থা? নিঃশব্দে কাজ হতে লাগলো। কেবল পুরুত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার 3য় অধ্যায়ের পাঠ শোনা যাচ্ছে।
আর হুঁকোর সুরসুর শব্দ। আমরা কজন ক্লান্ত হয়ে চালা ঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি। আমাদের এই বন্ধু হরেন, সে তামাক খায় না, একা চিতা সাজাচ্ছে। চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে, যাতে বর্ষার জোয়ালে হাওয়ায় আগুনের ফুলকি উড়ে এসে না পড়ে। আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা। কে কে রে ওখানে? আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন। ঘনরাম তার স্বভাব সিদ্ধ ভারী গলায় হেঁকে বললেন, কি হয়েছে রে হরেন? কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল। বিরাট প্রান্তরের অন্ধকার, তাতে আর কতটুকু দূর হয়। লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে রে? পাংশু মুখে হরেন বলল, ওই ঝোপের মধ্যে কে দাঁড়িয়েছিল? স্পষ্ট নিঃশ্বাসে আবার শুনলাম। আমি চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওইদিকে পালিয়ে গেল। শুনেই আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি হই হই করে একটা লাঠি হাতে ঝোপটার ওপর বেশ কয়েক গা বসিয়ে দিল। হি হা, একটা ব্যাঙও বেরোলো না সেখান থেকে। আমি বললাম, কোথায়? কি রে? হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীত নয়। দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। সে বলল, না ভাই, তোমরা বললে তো হবে না। পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। একবারে গা ঘেঁষে ওই জল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। যতীন ঘোষাল বললেন, আচ্ছা থাক থাক, এখন কাজ শুরু করে দাও। আর তোমরাও বানো বিদঘুটে। অসময়ে তোমাদের চাপিয়ে উঠলো। বন্ধুকে একলা ফেলে যাবার কি দরকার ছিল? জোর টিলালামেও একমাত্র ভবেশ ভট্টাচার্য গীতাপাঠ থামাননি। শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছেন, ন যাইতে পিয়তে বা কদাচিৎ। ঘনরাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যতীন ঘোষাল রামরাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধার দেন। ছেলেদের সুনজরে থাকলে সেটা মাফ হয়ে যেতে পারে, এই আশাই ক্রমাগত বলে চলেছেন। সেই যেতে বৃষ্টি আটকে আছে, হবে না কেন? কত বড় একটা পুণ্যবান মানুষ, তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন? আহা, গ্রাম একবারে অন্ধকার হয়ে গেল। অমন মানুষ আর হবে না। আবার সব চুপচাপ। নলখাগড়ার বনে একটা শেয়াল ডেকে উঠল। ঝুলো হাওয়ায় শীত শীত করছে। চৌধুরী ভাইদের ভুডুক ভুডুক হুঁকোর শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্ট হাসির আওয়াজ জেগে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানসিক উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ শক্তির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানে শোভন রাত্রির একাকিত্বকে ওই অপার্থিব হাদি যেন আরো প্রতায়িত করে তুলল। ভয়ে সবার মুখ পাংশু হয়ে গিয়েছে, কারোর মুখে কথা নেই। চিতা থেকে কাঠের গাঁট ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধি লোক, সবার আগে সম্মিত ফিরে পেয়ে
তিনি বললেন, এগিয়ে দেখ না, কি ব্যাপার, ভয় কি? না হয় আমি যাচ্ছি, লণ্ঠন নাও। ঈশ্বর বাগচি লজ্জা পেয়ে বলল, না, ভয়ের কি আছে? তবে রাত্রিরে আমার আওয়াজ শুনলে বুঝলেন কি না? লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসির শব্দ এসেছিল সেদিকে এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে বলে উঠল, এ কি, তুমি কে? সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান জল কাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ানো, গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, শীর্ণ দেহ, খালি গায়ে একমাত্র একটা আদোবাসা পরে সে স্থির হয়ে দাঁড়িয়ে দাহ কাজ দেখছে। কোনো সন্দেহ নেই যে এই লোকটাই হেসে উঠেছিল। ঈশ্বর বাগচি বলল, এই, তুমি এখানে কি কাচ্ছ? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বললেন, আহ, ও জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে? কে ওটা? টেনে এদিকে বার করে আনো না। লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো। সে কোনো কথা বলছে না। এই লোকটাই তখন ঝোপের মধ্যে ছিল নিশ্চয়ই, বেটা মহাপাজি। অত করে ডাকাডাকি করা হলো, তাও কোনো সারা শব্দ নেই। পাগল বোধ হয়, চোখের দৃষ্টি দেখছো না? লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল, এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম ও পরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনরাম বললেন, আরে, তুমি শ্রীপদ না? কৃষ্ণরামের ভুরু কুঁচকে গেল। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল, সীতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোদের বাড়ির চালে পড়বে। আমি বলে দিলাম, বংশে বাতি দিতে কেউ থাকবে না। সীতার আলো ছড়িয়ে পড়বে তোদের বংশে। সেই জানহীন শ্মশানে জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদের কথাগুলো ভয়ানক গুরুত্ব বহন করে আনলো। ঘনরাম রাশভারী লোক, কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করার মানুষ নন। তিনি বললেন, যাবাক, পাগল কোথাকার। যতীন, তোমরা ভাগাতে পারছো না? যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা দেহধারী প্রেতের মতো। কোমরে কেবল একটা ন্যাগড়া জড়ানো, তার গায়ে আগুনের আভা চমকে উঠছে। নিতান্ত অকিঞ্চন একটা উন্মাদ। কিন্তু যতীন ঘোষাল বোধহয় ভাবছিলেন যে গত বছরেও এই মানুষটা গ্রামের সম্পূর্ণ চাষি গৃহস্থ ছিল। রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানি মামলায় লড়তে গিয়ে জমি জামা টাকা পয়সা সব গিয়েছে। সর্বশান্ত হওয়ার পরেও শ্রীপদের তেজ কমল না। শুধু ভিতেটুকু আর বিঘে 2 খাস জমি সম্বল করে লোকটা সমান দম্ভে মাথা উঁচু করে বেড়াতে লাগলো। রামরাম চৌধুরী এটা একেবারেই ভালো লাগলো না। যার পেছনে লাগা হয়েছে তাকে একবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পারলে আর সুখ কি।
যে সব বিষয়ে হেরে গিয়েছে সে পায়ে ধরে তা কাঁদলে আর জেতবার আরাম কোথায়। এর মধ্যে পথে একদিন রাম এবং শ্রীপদের বেদম ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিল, জানলাম চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি, আরো 4 বিঘা রায়বাবুদের কাছ থেকে পত্তনে নিলে হাতে মরব নি। আপনার যা করবার করে নিয়েছেন, আপনাকে আর ভয় পাইনি। আপনার চালের নিচেও থাকিনি, নিজের বাড়িতে বসে শাক ভাত খাই। আমার নিজের ঘরে আমিই কর্তা। রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারোর সঙ্গে বাড়াবাড়ি করা রামের স্বভাব নয়। সেদিনের মতো ঘটনাটা ওইখানেই মিটে গেল। ভাব ওইখানেক বাদে শ্রীপদের বাড়িতে আগুন লাগলো। শ্রীপদ সে সময় হাটে গিয়েছিল। সে ফেরার আগেই 1 ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার দৌসেরা একমাত্র ছেলে দুর্গাপদ উঠোনের জামরুল গাছটার নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে, বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল কয়েকটা আধপোড়া খুঁটি দাঁড়িয়ে তখনও ধোঁয়াচ্ছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে বলল, কিছু বেঁচেছে? না। খাটের তলায় টিনের তরঙ্গে সেই যা রেখেছিলাম। জানি না, বোধহয় গলে গিয়েছে। তারপর শ্রীপদের বউ কেমন যেন চমকে উঠে সম্মিত ফিরে পাওয়ার মতো করে চারদিকে তাকালো, যেন সে এতক্ষণে টের পেল তার স্বামী এসে সামনে দাঁড়িয়েছে। কোণে বিশেষ একদিকে না তাকিয়ে তার বউ বিহব্বল গলায় বলল, কি আগুন! হল করে জ্বলছে একেবারে। শ্রীপদের বউ পাগল হয়ে গেল। টিনের তোরঙ্গে তার সাধের কিছু সামান্য গয়না রাখা ছিল। তার মতো অবস্থার মানুষের এতেই যথেষ্ট শোক হতে পারে। তার ওপর চোখের সামনে সে নিজের বসত বাড়ি পুরো জ্বলে যেতে দেখেছে। সেবারও সামলানো কঠিন। শ্রীপদও থাকলে তার কি হতো বলা যায় না। এরপরের কিছুদিন শ্রীপদের বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকতো। কখনো কখনো বলতো, কি বড্ড আগুন, হুস করে জ্বলছে। তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্যে। বাপের বাড়ি থেকে আর ভালো হয়ে ফেরেনি শ্রীপদের বউ। কিছুদিন পরে খবর পাওয়া গেল সে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মরেছে। শ্রীপদ চিন্তার গল্পটা একেবারে অলিক নয়। মানুষের দুঃসময় পড়লে ভাগ্য দেবতা তাকে অবনতির শেষ ধাপে অবধি না নিয়ে গিয়ে স্বস্তি পান না। বিপদ একবার ঘটতে শুরু করলে পর পর ঘটতে থাকে। বউ মারা যাওয়ায় মাস 2 পরে শ্রীপদ খবর পেল কলেরার মরকে পুরো মামার বাড়ির পরিবার সঙ্গে তার ছেলেও মারা গিয়েছে। যে শ্রীপদ কয়েক মাস আগে একজন হাসি খুশি ফুর্তিবাজ মানুষ ছিল, দিনে চাষ ও রাতে শখের যাত্রা দলে গান গাইতো, যে লোকটার গোয়ালে গরু, ক্ষেতের ধান ও বাত্তি নম্র বউভার ফুলের মতো শিশু, সে মানুষটা ভাগ্যের আশ্চর্য বিষয়ে একটা মজ্জ গাছের মতো একেবারে শুকিয়ে গেল। তার বউ এবং ছেলের মারা যাবার ব্যাপারে অবশ্যই রামের কোনো হাত ছিল না, থাকলেও পরোক্ষ। কিন্তু
মনে মনে শ্রীপদ ঠিক করলো রাম চৌধুরী সমস্ত কিছুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। শ্রীপদ আর উঠল না, মাঠেও গেল না, কেমন খেপার মতো হয়ে গেল। সারাদিন নদীর ধারে বসে বিড়বিড় করে বলে ওর বাড়ি খেতে চায়। পাড়া গায়ে তখন ভাত জিনিসটার অভাব ছিল না। শ্রীপদকে সবাই ভালোবাসত, খেতে দিত। ক্রমে তার জমি হাতছাড়া হয়ে গেল, হাল গরু অন্য লোকে নিয়ে গেল। এখন শ্রীপদ গ্রামের একজন চিহ্নিত পাগল। সবাই দয়া করে, খেতেও দেয়। কিন্তু সময় যাবার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে গ্রামের লোকের বেদনার বোধ কমে গিয়েছে। এটাই নিয়ম, মানুষ এই রকমই। ভোলেনি শ্রীপদ। আজকের ব্যাপারে সেটা বোঝা গেল। তার অবশ্যই মনের অসংলগ্ন মধ্যেই কোথাও এই হাহাকারের সুরটুকু অনবরত বেজে চলেছে। হঠাৎ ঘনরামের উত্তরাধিকার সূত্রে পাওয়ার রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় তিনি হেঁকে বলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যতীন? আমার পিতার পারতিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তার সামনে এই পাগলাটা যা তা কথা বলছে। ছেলেদের বলো না ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। যতীন ঘনরামের বিরূপতা কোনো কারণেই অর্জন করতে চায় না। তাছাড়া তিনি বোধহয় ভাবলেন, এই লোকটা এখন পাগল। এককালে আলাপ ছিল বটে, কিন্তু এখন আর ওর কোনো গ্যাঙ্গম্যি নেই। ওকে এখন ধাক্কা দিলে চক্ষু লজ্জায় বাঁধে না। এই হট হট! গোছের লোকটা শব্দ করে শ্রীপদের দিকে তেড়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীপদ খবরদার বলে হংকার দিয়ে উঠল। হঠাৎ দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখা। যতীন ঘোষাল থতমত খেয়ে থেমে গেলেন। শ্রীপদ ক্ষিপ্ত গলায় বলল, ওরে বড় লোকের বাসাটা কুত্তা, তোরা আমাকে আর ধরতে পারবি রে। তারপর ঘনরামের দিকে তাকিয়ে বলল, বাপ মরেছে তাই কি? এই তো সবে শুরু। তোর বংশ ধীরে ধীরে লোপ পাবে। যতীন ঘোষাল সাহস সঙ্গ করে আবার এগুনোর আগেই শ্রীপদ ঘুরে দাঁড়িয়ে সোজা নদীর দিকে দৌড়ে গেল। পাড়ের কাছে এক মুহূর্ত থমকে দাঁড়িয়েই লাফিয়ে পড়ল জলে। বর্ষার খরস্রোতা নদী কোথায় ভেসে গেল শ্রীপদ কে জানে। এত তাড়াতাড়ি ঘটে গেল ব্যাপারটা যে বেশ কিছুক্ষণ কেটে যাবার আগেই কিছু বুঝতেই পারল না কি হয়েছে। ঈশ্বর বাগচি বলল, আরে শিপা দাদা তো সাঁতার জানত না, মরে যাবে যে। কেউই অবশ্য এগুলো না। শ্রীপদের কি হলো দেখতে, যা স্রোত। যে সাঁতার জানে না সে পড়বার সঙ্গে সঙ্গেই কোথায় ভেসে গেছে তার ঠিক কি। এছাড়া শ্রীপদ মতো হতভাগ্য আর বেঁচে কি করবে, এমন ভাবনাও হয়তো কারোর মনে কাজ করে থাকবে। ঘনরাম কেবল একবার বললেন, ন্যাকামো, সাঁতার জানে নিশ্চয়, নইলে আর ঝাঁপ দিতে সাহস হতো না। আর কোনো বিভ্রটে সৃষ্টি না হয়েই কাজ মিটে গেল। বৃষ্টি পড়ি করেও আটকে রইল। নদী থেকে মাটির কলসি করে জল এনে আমরা চিতা ভালো করে নিভিয়ে দিলাম। ভবেশ ভট্টাচার্য জল চালার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ঠান্ডা হন চৌধুরী মশাই, ঠান্ডা হন। পেছন ফিরে মাটির কলসিতে
শাবলের বাড়ি মেরে ভেঙে দিল ঘনরাম। এবার ফেরা, কলসি ভাঙার পর আর পেছনে তাকাতে নেই। গ্রামের দিকে হাঁটতে শুরু করার সময় আকাশ ভেঙে বৃষ্টি নামলো। গ্রামের লোক আমরা কেউই ভিজতে ভয় পাই না। ঘনরাম আর কৃষ্ণরামের জন্য দুটি ছাতা এসেছিল। আমরা কিছু লোক তার তলায় ঢুকে গেল, বাকিরা ভিজতে ভিজতে চললাম। এবার আর লণ্ঠন জ্বলছে না জলের জন্য। মাঝে মাঝে বিদ্যুতের চমকে পথ দেখা নিচ্ছি। জনপ্রাণী নেই কোথাও। শেয়ালগুলো বোধহয় ভেজবার ভয়ে গর্তে ঢুকে বসে আছে। অনেকটা চলে এসেছি, প্রায় 8 মাইল। হঠাৎ যতীন ঘোষাল যেন কেমন ভতার্থ গলায় বললেন, ও কি কি হলো ওখানে? তার দৃষ্টি অনুসরণ করে পেছনে ফিরে তাকিয়ে দেখি এই ভয়ানক বৃষ্টির ময়েও রামরাম চৌধুরী নিভিয়ে দেওয়া চিতা আবার দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমাদের মাথার ওপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা স্নায়ুর মতো বাড়িয়ে ও করে দেখছি ওই অলৌকিক দৃশ্য। যেভাবে আমরা আগুন নিভিয়ে দিয়ে এসেছি তাতে আর জ্বলে ওঠার সম্ভাবনা খুবই কম। আর এই প্রবল বর্ষণের ভেতর আগুন জ্বালাবে ও কি উপায়? আমাদের গা বেয়ে খালি জল পড়ছে। এত ভিজে গিয়েছি যে শুকোতে 1 হস্ত লাগবে মনে হচ্ছে। কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকলাম জানি না। এক সময় ভবেশ বললেন, কৃষ্ণরাম চলো, এ সময় পথে দেরি করতে নেই। ঈশ্বরের নাম নাও, ইধর পরমা কারুণিক। চৌধুরী বাড়ির সবাই নিম পাতা দাঁতে কেটে লোহা চুয়ে শুদ্ধ হলাম। এত রাতে এই বৃষ্টিতে আর কেউ বাড়ি গেল না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানা গল্প হয়েতে লাগলো। ভেতর বাড়ি থেকে শ্মশান বন্ধুদের জন্য গৃহিণীরা আলাদা আলাদা কাঁসার জামবাটিতে ঘন দুধ, মর্তমান কলা, আখের গুড় আর চিড়ে পাঠিয়ে দিলেন ফলার করবার জন্য। মনোরাম কিছু পরে বৈঠকখানায় এসে বসলেন। তার মুখ গম্ভীর। যতীন ঘোষাল কি সব কথা বলতে গিয়ে তেমন সাড়া না পেয়ে দমে গিয়েছেন। মনোরাম কেবল মাঝে মাঝে বলেছেন, বাবার চিতা ফের জ্বলে উঠলো কেন পণ্ডিত মশাই? কিছু বলতে পারেন? ভবেশ ভট্টাচার্য উত্তর দিচ্ছেন, ঈশ্বরকে ডাকো, কোনো প্রশ্ন করো না, তাকে বিশ্বাস করো। কিছুদিন কেটে গেল। 2 ভাই ব্যবসায় সম্পত্তির কাজ নিজেদের হাতে নিয়েছেন। দুজনে খুব ভাব। সম্পত্তি ভাগ করার প্রশ্ন ওঠেনি। তাছাড়া ঘনরাম অপুত্রক। তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার অংশ কৃষ্ণরামের ওপর বর্তাবে। কৃষ্ণরামের একটিমাত্র ছেলে শিবরাম, সে বর্তমানে কলকাতায় থেকে কলেজে পড়ে। পিতার মৃত্যুদিনের ঘটনা আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে। এই কাহিনীর কিছু কিছু ঘটনা পরে আমি লোকের মুখে শুনেছি, কারণ চৌধুরী বাড়ির ভেতরে কি ঘটছে তা বাইরে থেকে আমরা জানা সম্ভব নয়। তবে একটা কথা ভুলে যাবার আগেই এখানে বলে রাখি, রামের মৃত্যুর 2 দিন পরে গ্রাম থেকে 5 মাইল দূরে নদীর উজানে হবিবপুরের বাঁকে শিবপদর মৃতদেহ ভেসে উঠেছিল। একদিন সন্ধ্যাবেলায় তখন কাছারি আমলাদের ছুটি হয়ে গিয়েছে। ঘনরাম নিচে রয়েছে, কাগজপত্র গুছিয়ে রেখে তখনই ওপরে আসবেন। কৃষ্ণরাম দোতলায় বারান্দায় কুশাসন পেতে অহিকে উদ্বেগ করছেন। হঠাৎ নিচে থেকে দাদার
ক্রুদ্ধ গলায় শুনতে পেলেন ঘনরাম যেন রেগে গিয়ে কাকে বলছে। না না, যাও। তখনও অহিল্লিক শুরু করেননি, শুধু অবাক হয়ে পায়ে পায়ে নিচে নেমে এলেন কৃষ্ণরাম। দেখলেন একতলা টানা বারান্দায় একটা মোটা ধামের পাশে অন্ধকারের মধ্যে ঘনরাম দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ পাংশু, আশেপাশে আর কেউ নেই। বিকেল 5টা, 5:30টার কাছারি শেষ হবার পর এই সময়টা চাকর বাকরদেরও একটু ছুটি থাকে। তারা বাগানের শেষে নিজেদের ঘরে বসে হয়তো তামাক খাচ্ছে। তাহলে কাকে বলছিলেন ঘনরাম? কি হয়েছে দাদা? ঘনরাম প্রথমে উত্তর দিলেন না। কৃষ্ণরাম বললেন, চলো উপরে চলো। দাদার হাত ধরে ওপরে আনবার সময় কৃষ্ণরাম লক্ষ্য করলেন দাদার শরীর কেঁপে কেঁপে উঠছে। ঘরে এনে দাদাকে বসিয়ে কৃষ্ণরাম বললেন, কি ব্যাপার, চেঁচালে কেন? নিতান্ত সংকটেও ঘনরাম নিজের দুর্বলতা প্রকাশ করতে লজ্জা পেতেন। একটু ইতস্তত করে বললেন, শ্রীপদকে দেখলাম। আশ্চর্য হয়ে কৃষ্ণরাম বললেন, শ্রীপদ? সে কি কথা? কোথা? কাছারি শেষ করে উপরে আসছি। একতলায় বারান্দায় উঠতেই একটা থামের পেছন থেকে বেরিয়ে এলো। সেই চেহারা, বুঝলি, সেই দিন যেরকম দেখেছিলাম। কিন্তু তা কি করে হবে দাদা? আমাদের সামনেই তো পড়ে দেহ ভেসে উঠেছিল। সে খবর তো জানো। তুমি আলো আঁধারিতে ভুল দেখেছো? ঘনরাম দৃঢ় গলায় বললেন, না, আমি ঠিকই দেখেছি। শ্রীপদ আমার সাথে কথাও বললো। কথা বললো? কি রকম? সেদিনের মতো আঙুল তুলে আমাকে বলল, চৌধুরী মশাই, মনে আছে তো? কৃষ্ণরামের গা ছমছম করে উঠল। ঘনরাম বললেন, কেষ্ট, তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে নে, কিছুদিন বাড়িতে রাখ। লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায়। বাড়ির ছেলে বাড়িতে এসেই থাকুক। বাবার জরুরি তার পেয়ে শিবরাম বাড়ি এলো। সে আধুনিক ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। তবু বাবা জ্যাঠার সঙ্গে তর্ক না করে মাসখানেক দেশের বাড়িতে রয়ে গেল। আঘাতটা এলো অন্য দিক দিয়ে। শিবরাম বাড়ি আসার 7-8 দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগলো। মূল বাড়ি পাকা, আগুনের আঁচে কিছু ক্ষতি হলেও বড় রকমের বিপর্যয় কিছু হলো না। কিন্তু উঠোনে 10-12টা ধানের গোলা পুড়ে গেল একদম ছাই হয়ে। সব মিলিয়ে প্রায় 400 মণ ধান। পাড়া গাঁয়ে দমকল থাকে না। আগুন দেখে আমরা দৌড়ে গেলাম। সমস্ত গ্রাম ভেঙে পড়ল। পেছনের দিঘি থেকে বালতি বালতি জল নিয়ে ছুঁড়ে দেওয়া হতে লাগলো অগ্নিকুণ্ডের ভেতরে। কিন্তু আগুন ততক্ষণে বেশি ভালো রকম ধরে উঠেছে। 2-1 বালতি জলে কিছু হবার নয়। লম্বা লাইন করে দাঁড়িয়ে আমরা জলের বালতি হাতে হাতে আগুনের কাছে পৌঁছে দিলাম। আমার পাশে ছিল হরেন। সে বলল, একটা ব্যাপার কিন্তু অদ্ভুত, বুঝলি? বললাম, কি? সবগুলো গোলায় একসঙ্গে আগুন ধরলো কিভাবে? একেবারে গায়ে গায়ে তো দাঁড়িয়ে নেই। আশ্চর্য! এ যেন মনে হচ্ছে কেউ নুড়ো হাতে সবগুলোতে আগুন দিয়ে বেরিয়েছে। হ্যাঁ রে তারানাথ, চাকরগুলো ভেতরে কেউ করেনি তো? যা, তা কেন করবে? কোনো কারণে হয়তো মালিকের ওপর রাগ আছে। না রে, এরা সবাই পুরনো আর বিশ্বাসী লোক। দেখছিস না, মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই সার দিয়ে বসে কাঁদছে। এরা কেউ নয়। তাহলে? জানি না। ধন্য ঘনরামের ধৈর্য। চুপ করে দাঁড়িয়ে তিনি আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন।
তার মুখ দেখে এমনকি যতীন ঘোষালও কোনো সমবেদনার কথা বলতে সাহস করল না। আগুন যখন প্রায় নিভে এসেছে, ঘনরাম ভীতদের মধ্যে কাউকে হাঁক দিয়ে বললেন, এই কে আছিস? বাড়ি থেকে গোটা কতক সুপুরি নিয়ে আয় তো। যতীন ঘোষাল ভয়ে ভয়ে বললেন, সুপুরি কি হবে চৌধুরী মশাই? ঘনরাম উত্তর দিলেন না। কে একজন কাগজের ঠোঙায় সুপুরি নিয়ে এলো। ঠোঙা হাতে ঘনরাম ঘুরে ঘুরে প্রত্যেক নিভে আসা অগ্নিকুণ্ডে দু একখানা করে সুপারি ছুঁড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন, এসব কি হচ্ছে দাদা? ঘনরাম ভাইয়ের দিকে তাকিয়ে শুকনো হাসি হাসলেন, বললেন, আগুনকে দিচ্ছি, সবই তো খেলো, এবার একটু মুখ শুদ্ধি করুক। কৃষ্ণরাম হাত ধরে দাদাকে ভেতরে নিয়ে গেলেন। এরপর ঘনরাম জেদ ধরলেন শিবরামের বিয়ে দেবেন। দাদার জেদ দেখে বিপন্ন হয়ে কৃষ্ণরাম বললেন, কিন্তু দাদা, শিবু এখনো পড়ছে, এ সময় বিয়ে দিলে ওর পড়াশোনা আর হবে না। ঘনরাম ভাইয়ের আপত্তিতে কান দিলেন না, বললেন, আবার সব চুপচাপ। নলখাগড়ার বনে একটা শেয়াল ডেকে উঠল। ঝুলো হাওয়ায় শীত শীত করছে। চৌধুরী ভাইদের ভুডুক ভুডুক মুখর শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্ট হাসির আওয়াজ জেগে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানসী উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ শক্তির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানে শোভন রাত্রির একাকিত্বকে ওই অপার্থিব হাদি যেন আরো প্রতায়িত করে তুলল। ভয়ে সবার মুখ পাংশু হয়ে গিয়েছে, কারোর মুখে কথা নেই। চিতা থেকে কাঠের গাঁট ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধি লোক, সবার আগে সম্মিত ফিরে পেয়ে তিনি বললেন, শিবরামের বিয়ে হয়ে গেল। এর বছরখানেক পরে এক যত্নরত্তির খাওয়া দাওয়া পরে পান মুখে দিয়ে শুতে এসে একবার জানালার ধারে গিয়ে দাঁড়ালেন ঘনরাম। পিক ফেলবার জন্য জানলার দিকে ঝুঁকে পড়ে ঘনরাম দেখলেন বাগানের নতুন লাগানো কলমের আম গাছটার নিচে চাঁদের আলোর ক্ষুদির দৃষ্টে শ্রীপদ দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীপদ বলল, মনে আছে তো? তার ডাকে কমলা ছুটে এলেন। কি হয়েছে গো? দেখো দেখি বাগানের আম গাছের তলায় ওকে দাঁড়িয়ে। কমলা তাড়াতাড়ি জানালার কাছে গেলেন। কই, কেউ নেই তো? ঘনরাম বিহব্বল গলায় বললেন, নেই? কোথায় গেল তাহলে? কে যে দাঁড়িয়েছিল ওখানে? ভীত কমলা স্বামীকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা একাদশী। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ঘনরাম মারা গেলেন। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার। কৃষ্ণরাম ভয় পেলেন কিনা জানি না, কিন্তু কেমন যেন উদাস মতো হয়ে গেলেন। সময় গড়িয়ে যেতে লাগলো। বছর 2 পরে একটি ছেলে হলো শিবরামের। এই সময়টা আমি গ্রামে ছিলাম না, সাধু সন্ন্যাসীর সঙ্গ করে বেরোচ্ছিলাম শ্মশানে মশানে। এই সময় বীরভূমের এক শ্মশানে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয় হয়। সেই গল্প তো তোমরা জানো। ঘনরাম মারা যাওয়ার বছর 10 আর
কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। বাড়ির এবং গ্রামের লোকেরাও আগের সমস্ত ঘটনাকে নেহাত সমাপতন বলে মেনে নিল। কৃষ্ণরামের বয়স এখন 60। একদিন দুপুরে বসে তিনি কি সব কাগজপত্র দেখছেন। বেলা 2:30-3টে, ঝাঁঝা করছে চৈত্র মাসের দুপুর। তার 8 বছরের নাতি বলরাম এসে বলল, দাদামশাই, একটা লোক আপনাকে খুঁজছিল। কৃষ্ণরাম বললেন, কে রে? কোথায়? বাইরে আপনার নাম করে বলছিল। কৃষ্ণরাম একটু বিস্মিত হয়ে বললেন, যা এখানে নিয়ে আয়। তোর মামার বাড়ির কেউ না তো? না, তাদের সবাইকে আমি চিনি। এই লোকটা ভিখিরি মতন, নোংরা পানা। কৃষ্ণরাম রীতিমতো অবাক হয়ে বললেন, ভিকিরি এসে নাম ধরে আমায় খোঁজ করছিল? হ্যাঁ, কালো মতো লোকটা, খালি গা, চোখ দুটো দেখলে ভয় করে দাদামশাই। আমাকে দেখে একটা আঙ্গুল তুলে লোকটা বলল, কৃষ্ণরামকে গিয়ে বলো তার মনে আছে তো। ও হ্যাঁ, লোকটা নিজের নাম বললো শ্রীপদ। শ্রীপদকে মনে আছে কিনা জিজ্ঞেস করতে বললো। কে লোকটা দাদু? বিবর্ণ মুখে কাজ ফেলে নাতিকে কোলে নিয়ে ভেতর বাড়িতে উঠে গেলেন কৃষ্ণরাম। 1 মাসের মধ্যে সন্ন্যাস রোগে কৃষ্ণরাম গত হলেন। দেশের জমি জমা ভাগ চাষিদের দিয়ে ছেলে বউ আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সেখানে সে বড় চাকরি করে। আধুনিক ছেলে, চাষবাসে বা বিষয়কর্মে তার তেমন উৎসাহ নেই। কমলাও সঙ্গে গেলেন। এ কাহিনী বলতে আমার ভালো লাগছে না। রামের মৃত্যুর পর থেকে সবটাই মরে যাবার, উড়ে পুড়ে যাবার ইতিহাস। যতই দোষ থাক, কিন্তু মানুষ খুব কষ্ট পাচ্ছে দেখতে বা ভাবতে ভালো লাগে না। তবু শুরু যখন করেছি শেষ অবধি বলি। কৃষ্ণরাম সাধনচিত ধামে প্রস্থান করার পর বছর 10 সব শান্ত। গল্প বলার সময় 10 বছর কথাটা এক নিঃশ্বাসে বলা গেলেও 10 বছর কাটতে ঠিক 10 বছরই লাগে। এই দীর্ঘ সময় পারিবারিক অভিশাপে স্মৃতিটা আবছা হয়ে গেল। মানুষ দুঃখের স্মৃতি ভোলবারই চেষ্টা করে, বা একটা অবচেতন প্রচেষ্টা সবসময় থাকে। তার সঙ্গে কালের ব্যবধান মিলে চৌধুরী পরিবার থেকে কালো ছায়াটা একেবারে মুছে গেল। এখন বলরামের বয়স 16, শিবরামের বয়স বছর 40। কলকাতায় যে বাড়িটা ভাড়া নিয়ে শিবরাম ছিল, তার 3 দিকে ঘর, মাঝখানে উঠোন। উঠোন, চৌবাচ্চা, স্নান করা, বাসন মাজা বা কাপড় কাচা ইত্যাদি উঠোনেই সারা হয়। উঠোন থেকে বেয়াবার উঠবার সিঁড়িতে বড্ড উঁচু উঁচু ধাপ। কমলা আর নিরুপমা, কৃষ্ণরামের স্ত্রীর বয়স অনেক হলো। এত উঁচু ধাপ ভেঙে বারান্দায় উঠতে কষ্ট হয়। শিবরাম জানতীর্ণেক মিস্ত্রি ডাকিয়ে পুরনো সিঁড়ির দুদিক দিয়ে নতুন করে কয়েকটা ধাপ বাঁধাবার ব্যবস্থা করলো। সেদিন আর অফিসের জরুরি কাজ আছে, না গেলেই নয়। অফিস থেকে সন্ধ্যাবেলায় ফিরে শিবরাম দেখল গাঁথনির কাজ শেষ হয়ে গিয়েছে। বলরাম বলল, তোমার আজ ফিরতে দেরি হলো বাবা? হ্যাঁ, কাজের চাপ ছিল। মিস্ত্রিরা গেল কোথায়? কাজ শেষ করে জল খাবার খেতে গিয়েছে। আমি বলে দিয়েছি তুমি এলে আসতে। বেশ করেছিস। তুই ওপরে গিয়ে একটা লণ্ঠন নিয়ে আয় দেখি, হাত মুখটা একবারে ধুয়েই নি। বলরাম ওপরে যেতেই মিস্ত্রিদের একজন এসে দাঁড়ালো উঠোনে। শিবরাম বারান্দা থেকে বলল, কত মজুরি দেবো? একটা দর ঠিক করে দাও। খালি গা লোকটা, কোমরের কাছে যেমন তেমন করে একটা কাপড় জড়ানো, জল জলে 2 চোখ তুলে বলল, আমাকে মনে আছে তো? মনে করিয়ে দিতে এলাম। কি? শিবরামের ভয়ার্ত চিৎকারে বলরাম দৌড়ে নেমে এলো লণ্ঠন হাতে। কি হয়েছে বাবা, কি হয়েছে?
শিবরাম ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকিয়ে বলল, একেবারে চোখের সামনে উবে গেল লোকটা। সে কি? কে উবে গেল? কে এসেছিল? কমলা নিরুপমাও পেছন পেছন নেমে এসেছিলেন। তারা এই পরিবারের এই লক্ষণ বহুদিন থেকে দেখেছেন। নিরুপমা কেঁদে উঠে শিবরামকে জড়িয়ে ধরলেন। কমলা দুর্গার নাম জপ করে সারা গায়ে হাত দিতে লাগলেন। সবাই ধরে বিহব্বল শিবরামকে দোতলায় নিয়ে গেল। খানিক পরে মিস্ত্রি এলো। বলরাম নিচে এসে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কেউ কি একটু আগে এসেছিল? তারা অবাক হয়ে বলল, না তো, আমরা তো এই চা বিস্কুট খেয়ে এলাম। কেন বাবু? না, কিছু না। শিবরামের পানের আশঙ্কা বোধহয় নেই, তার থেকেও বড় ক্ষতি এবার হয়ে গিয়েছে। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিস যেতে চায় না। মাঝে মাঝে কেবল বলে ওঠে, তাহলে আর বাকি রইল কি? জলজ্যান্ত মানুষই যদি উবে যেতে পারে, তাহলে আর কি বাকি রইল? অদ্ভুত এক বাতিক গড়ে উঠল, তার সব কিছু ঢাকা দেবার বাতিক। টাকা পয়সা, জুতো, খাবার দাবার সব ঢাকা দিয়ে বেড়ায় সারাদিন। বলরাম গিয়ে বাবার হাত ধরে, ছি, ওইদিকে চলো তো, কি হচ্ছে কি? শিবরাম ব্যস্ত হয়ে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, একটু ঢেকে দিয়ে যাই। আজকাল সবকিছু কর্পূরের মতো উবে যাচ্ছে। মাঝরাতে স্ত্রীর গায়ে লেপ নামিয়ে এনে চাপা দেবার চেষ্টা করে। স্ত্রী ভয় পেয়ে বলে, করছো কি? লেপটা নিয়ে এলাম তাক থেকে নামিয়ে। যা দিনকাল পড়েছে, চাপা দিয়ে শো, কে কখন উবে যায় ঠিক কি? তারপর সন্দেহে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি না হলে আমার চলে না যে, চাপাচাপি দিয়ে থাকো, আমি দেখে আসি খোকার গায়ে ঢাকা আছে কিনা। স্ত্রীর চোখে জল আসে, হাত ধরে স্বামীকে জোর করে বসায়। বসো দেখি, এই গরমে আর বলুর গায়ে লেপ দিতে হবে না। গরম তাই কি? ছেলে যদি উপে যায়? বাতিক বাড়তে লাগলো। প্রথমে তবু কথা বলতো শিবরাম, তারপর ক্রমে কথাবার্তা অসংলগ্ন হয়ে এলো। একদিন একেবারেই বন্ধ হয়ে গেল। রয়ে গেল শুধু সবকিছু ঢাকা দিয়ে বেড়াবার বাতিক। দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে কোথায় গেল কে জানে। এই অবস্থায় আর কলকাতায় থাকা চলে না। শিবরাম আর উপার্জন করে না। কলকাতার খরচ চালাবে কে? দেশে যা জমি আছে তা আয়ে চলে যাওয়া উচিত, কিন্তু মালিক অনুপস্থিত থাকলে কে আর তার প্রাপ্য দিতে ব্যস্ত হয়। কাজেই মায়ে ছেলেতে ঠাকুমা মিলে পরামর্শ করে চৌধুরী পরিবার বেশ অনেক বছর পরে আবার গ্রামে ফিরে এলো। বলরামের বিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে। এখন একটু বিষয়কর্ম দেখলে ক্ষতি কি? এই সময় এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। আমার বয়স তখন 45। মাঝে মাঝে গ্রামে আসি, আবার উধাও হয়ে যাই। দাড়ি গোঁফ রেখেছি তন্তমতে, সাধক বলে বেশ একটু খাতিরও হয়েছে। একবার বলরাম আমাকে ডেকে বলল, কাকা বাবু, আমাদের পারিবারিক দুর্ভাগ্যের কথা তো সবাই জানে, এর কোনো বিহিত হয় না? বললাম, কি বিহিতের কথা বলছো? দেখুন, আমি কলকাতায় পিয়ারসন সাহেবের ছাত্র ছিলাম। আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে চাই না, কিন্তু ঠাকুরদা মারা যাবার সময় আমার নিজেরই অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আমি ঠাকুরদাকে বলেছিলাম শ্রীপদের কথা। তারপর বাবার এই অবস্থা, সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি কই। আমার মা ঠাকুমা জেঠিমার কথা ভাবুন তো, এই অভিশাপ কি কাটানো যায় না? একটু ভেবে বললাম, অলৌকিক উপদ্রব দূর করবার জন্য একটা বিশেষ হোম করা যায়। তুমি ইংরেজি পড়া ছেলে, বিশ্বাস করবে কিনা জানি না। যদি ওই হোম আমি শেষ করতে পারি,
তাহলে হয়তো তোমাদের বিপদ চিরদিনের জন্য কেটে যাবে। বলরাম আমার কথা শুনে একটু অবাক হয়ে বলল, কেন, শেষ করতে পারার অসুবিধা কি? সে তোমাকে এখন বলবো না। তুমি কি চাও আমি ওই হোম করি? নিশ্চয়ই, সবার মঙ্গল হবার কিছুমাত্র সম্ভাবনাও যদি থাকে তাহলে আমার বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেব না। ঠিক আছে, এ মাসের শেষ অমাবস্যার রাত্রিরে আমি হোম করব। তুমি ব্যবস্থা করো, আমি ফর্দ দিয়ে যাচ্ছি, জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমি নিয়ে যাব এখন। রাত 10টায় পুজোয় বসবো, 12টা থেকে হোম শুরু হবে। কিন্তু আমার একজন সঙ্গী চাইছে। কাকে বলুন? তোমাদের কুল পুরোহিত ছিলেন ভবেশ ভট্টাচার্য, তার ছেলে নরেশ তো পুজো আচ্ছা করে, তাকে বলে রেখো। বেশ, তাই হবে। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি আয়োজন সব সম্পূর্ণ। বাড়ির সামনে বিরাট উঠোনে সামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে। কুশাসন, সমিত ও অন্যান্য জিনিস রাখা হয়েছে। তার একদিকে বিষণ্ণ মুখে নরেশ ভট্টাচার্য বসে। আমি গিয়ে নরকপাল, হাড়ের মালা আর ফুল শুদ্ধ কুচ গাছের ডাল নামিয়ে রাখছি। দেখে সে কাতর হয়ে বলল, চক্রবর্তী মশাই, আমি কি পারবো? আমি তো আপনাদের মতো হোম কিছু জানি না। বললামও বলরামকে, তবু আমাকে জোর করে নিয়ে এল। হেসে বললাম, কিছু ভয় নেই ভট্টাচার্য মশাই, আপনাকে কিছু করতে হবে না। কেবল মাঝে মাঝে এটা ওটা একটু হাতে এগিয়ে দেবেন। বড় হোম আর পুজো এক হাতে করা যায় না। বলরামকে ডেকে বললাম, হোম আরম্ভ করার পরে বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হতে পারে। ভয় পেও না, স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে। বিরুদ্ধ শক্তি চেষ্টা করবে যাতে আমি হোম না শেষ করতে পারি। পুজো শুরু করে সবে দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি। বাড়ির ছাদে দাঁড়াম করে বিকট একটা আওয়াজ হলো। বলরাম দৌড়ে দেখতে গেল কি ব্যাপার। ফিরে এসে বলল, কি আশ্চর্য, একটা থান ইট এসে পড়েছে কোথা থেকে? বাড়ির ছাদে ছুঁড়ে থান ইট পাঠানো কি সোজা কথা? আমি ততক্ষণে ঘট স্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সামর্থ্য দেবার সময় বাড়ির সঙ্গে লাগোয়া বিরাট চটক গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কাকা শব্দে চারিদিকে ঘুরে ঘুরে উঠতে লাগলো। ব্যাপারটা শুনতে সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না। রাত 11টার সময় 1000 কাক মাথার ওপরে উঠতে কেমন লাগে। এই অমাবস্যা নিকষ কালো অন্ধকার উড়ন্ত কাকেদের অপবিত্র ডাকে ঘান ঘান হয়ে যেতে লাগলো। এসব অশুভ ইঙ্গিত দেখে বাড়ির মেয়েরা একতলার বারান্দায় বসে কাঁদছেন। আমার মন বারে বারে পূজা থেকে সরে যাচ্ছে। বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অভিনিবিষ্ট হবার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে এসেছে, এবার ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। প্রথমে দীপ এবং পরে ধূপ ধুনোর আরতি। নরকপালে সবের আচ্ছাদন থেকে আহুত বস্তে সলতে পাকিয়ে তেল দিয়ে দীপ জ্বালালাম। নরেশ ভট্টাচার্য গাব ফলের মতো চোখ করে পুজোর প্রক্রিয়া দেখছিল। তাকে বললাম, ধুনুচি জ্বালান, এবার ধুনোর আরতি করব। দীপের আরতি চলছে। নারকেলের ছোবড়ার আগুন করে তাতে অনেকখানি ধুনো ছড়িয়ে দিতেই গল গল করে ধোঁয়া উঠতে লাগলো এবং আতঙ্কে চিৎকার করে উঠল নরেশ ভট্টাচার্য।
ধুনোর পবিত্র মিষ্টি গন্ধের বদলে বিষম প্রতিগন্ধ বাতাস ভরে গিয়েছে। যারা ভেবেশ ভট্টাচার্যের আর্তনাদ শুনে ব্যাপার কি দেখার জন্য এগিয়ে আসছিল, তার নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়ল মহার পচা দুর্গন্ধ। মহিলারা চিৎকার করে কাঁদছেন। ভবেশ আচ্ছন্নের মতো এগিয়ে আছে একদিকে। দোতলার বারান্দা থেকে আকুল হয়ে চেঁচাচ্ছিল শিবরাম, ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে। দীপ নাবিয়ে ভৈরবের ধ্যান করে একটি রক্ত জবা ছুড়ে দিলাম ধুনুচিতে। সঙ্গে সঙ্গে বিকট গন্ধ মিলিয়ে গিয়ে ধুনোর নিজস্ব গন্ধ ফুটে উঠল বাতাসে। আস্তে আস্তে হলো না, কেউ যেন জাদু বলে এক মুহূর্তে সব জায়গায় একই সঙ্গে গন্ধটাকে বদলে দিল। বলরাম পাংশু মুখে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হয় তার অবিশ্বাস কেটে এসেছে। আমার তখন কেবল এক চিন্তা, হোম শেষ হবে তো। পুজো শেষ করে হোমের বেদিতে বালির ওপর যোগিনী মণ্ডল আঁকলাম। হাড়ের মালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিতে চলেছি। ভবেশ বসে সমিধ গিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে। শুকনো বেলকাঠ জ্বলছে। অনেকখানি করে ঘি একবারে আহুতি দিচ্ছি। আগুন নিভে আসার তো কোনো কারণ নেই। ভবেশ ভালো করে কি দেখবার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে বলল, আরে এ আবার কি? দেখুন দেখুন। তাকিয়ে দেখি হোমের বেদির শুকনো বালি ভিজে উঠেছে, যেন তাতে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে কেউ। কি করে তা হবে? বিগত প্রমাণ উঁচু মাটির বেদি করে তার ওপর পুরু করে বালি বিছিয়ে হোমের জায়গা হয়েছে। কাজেই স্যাঁতস্যাঁতে জমি ভিজে গিয়ে জল উঠবে তাও সম্ভব নয়। এ যেন মনে হচ্ছে মাটির তলা থেকে জল উঠছে। কেউ যেন তলা থেকে পিচকিরি করে জল দিচ্ছে, ভেজাচ্ছে বালি। এই শুরু। আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করতে পারবো না। বলরামের জন্য মায়া হচ্ছিল। সে বেচারা এখন আমার ওপর নির্ভর করে তাকিয়ে রয়েছে। এরপর মাটির তলা থেকে যজ্ঞ বেদির নিচে হুড় হুড় করে জল উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উৎস মুখে পূজায় বসেছি। আমার আসন ভিজে গিয়ে জল গড়াতে লাগলো। শেষ দিকে যেন হঠাৎ একটা জলের ঢেউ তলা থেকে উঠে বালি সমিত সব ভিজিয়ে ভাসিয়ে নিয়ে গেল। আগুন গেল নিভে। তারানাথ থামল। কিশোরী আর আমি একসঙ্গে বললাম, তারপর? তারপর বিষণ্ণ হেসে তারানাথ বলল, তারপর আর কি? আমার জয়ের গল্প তো অনেক শুনেছ, এটা আমার ব্যর্থতার গল্প। আমি জিজ্ঞাসা করলাম, চৌধুরী পরিবারের কি হলো? তারানাথ খুব মৃদু গলায় বলল, এখন সত্যি তাদের বংশে বাতি দিতে কেউই নেই। আমরা দুজন চুপ করে রইলাম। তারানাথ বলল, কি শেষটা পছন্দ হলো না? ভাবো তো, জিতটা তো নিপীড়িত জনেরই হলো। চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না। বড় আদালতে যে এখনো সুবিচার হয় তা তো প্রমাণিত হলো। একটু থেমে বলল, অবশ্য অনেকগুলো মানুষ যারা শ্রীপদের ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না, তারাও কষ্ট পেল। তা সে আর কি করা যাবে, এসব নিয়তির অখণ্ড বিধান। আমরা উঠে আসছি। তারানাথ বলল,
হিন্দু বিধবা সহজে পরিত্রাণ পায় না। কমলা আর নিরুপমা অতি বৃদ্ধা হয়ে এখনো বেঁচে আছেন, থাকেন কাশিতে। সম্বল খুব সামান্যই, কষ্ট সৃষ্টে চলে যায়। শেষ হলো আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা এক তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিকের পরাজয়। তারানাথের চরিত্রে সুতীর্থ দাস, অশ্বিনীর চরিত্রে শুভ, কিশোরী, রামরাম ও ঘনরামের চরিত্রে পল্লব, কৃষ্ণরামের চরিত্রে অভিরাজ আশিস, শিবরাম ও বলরামের চরিত্রে রণজয় রায়চৌধুরী, শ্রীপদর চরিত্রে সূর্য, অন্যান্য চরিত্রে শুভ, পল্লব, রণজয় রায়